বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালোই আছো। তোমরা যেমন জানো, আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপার 2021-2022 এখানে অঙ্কের প্রশ্নের সমাধান আলোচনা করছি। এটা হচ্ছে পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে আমি গঙ্গারামপুর গার্লস হাই স্কুলের 389 পেজের কোয়েশ্চেন 1, 2 আর 3 আলোচনা করেছি। পার্ট 2 ভিডিওতে আমি কোয়েশ্চেন 4 এর সমাধান আলোচনা করব। আমার একটা কথা আছে, সেটা হলো এই যে তোমাদের মধ্যে এমন অনেকেই আছে যে আমার হাতের লেখা ঠিকমতো বুঝতে পারছো না। তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি ঠিকমতো হয়তো তোমাদের মানে বোঝাতে পারছি না, তোমরা হাতের লেখা বুঝতে পারছো না। তো এইটা হয় কি, আমি যদি খুব ভালো করে লিখতে যাই তাহলে কি হবে, ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। তো এই কারণেই আমি এই ভেবেই কি করেছিলাম, আমি তাড়াতাড়ি করে লিখছিলাম, যে কারণে হাতের লেখা খারাপ হচ্ছিল। তো আমি চেষ্টা করব ভিডিওটা যাতে ছোটও হয় আর হাতের লেখাও যাতে বোঝা যায়। তো আমি সেই চেষ্টাই করছি। তো আমার হাতের লেখা খারাপের জন্য আমি ক্ষমা চাইছি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। যারা চ্যানেলে প্রথমে এসছো এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক আজকের 4 নম্বর দাগে প্রথম প্রশ্ন। ax² প্লাস bx প্লাস 35 = 0 সমীকরণের বীজদ্বয় -5 ও -7 হলে a ও b এর মান লেখো। দেখো, যখন কোনো একটা দ্বিঘাত সমীকরণের দুখানা বীজ দেওয়া থাকবে, বীজ মানে x এর মান, যখন দুটো বীজ দেওয়া থাকবে তখন সেই দ্বিঘাত সমীকরণটা কি হবে, মানে দ্বিঘাত সমীকরণটা কি হবে, যেমন এটা একটা দ্বিঘাত সমীকরণ, এরকম -5 আর -7 এইরকম দুটো বীজ দ্বারা গঠিত দ্বিঘাত সমীকরণটা কি হবে তার একটা সূত্র আছে। তো সেই সূত্রটা অবশ্যই তোমরা এখানে মনে রাখার চেষ্টা করো। আমি একটু আস্তে করেই লিখছি, ঠিক আছে? তো দ্বিঘাত সমীকরণ এটার জন্য সূত্র হচ্ছে x² মাইনাস বীজ দুটির যোগফল ইন্টু x প্লাস বীজ দুটির গুণফল ইকুয়ালস টু 0। এবার যেমনটা এখানে দুটো বীজ দিয়েছে -5 আর -7, তাহলে এই দুটো বীজের যোগফল আমি এখানে ব্র্যাকেটের মধ্যে লিখব, আর এই দুটো বীজেরই গুণফল আমি এখানে লিখব। তাহলে আমাদের দ্বিঘাত সমীকরণটা তৈরি হয়ে যাবে। এবার যে দ্বিঘাত সমীকরণটা তৈরি হবে সেই দ্বিঘাত সমীকরণটার সাথে আমি এই দ্বিঘাত সমীকরণটাকে তুলনা করব, কারণ এই দ্বিঘাত সমীকরণেরই দুটো বীজ দিয়েছে -5 -7। তাহলে -5 -7 দ্বারা গঠিত দ্বিঘাত সমীকরণটার সাথে আমি এই সমীকরণটাকে তুলনা করে সেখান থেকে a আর b টাকে বার করে নিতে পারবো। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবার লিখব -5 ও -7 বীজদ্বয় দ্বারা গঠিত দ্বিঘাত সমীকরণটি হবে, তাহলে আমি এবার লিখব x² মাইনাস -5 প্লাস -7, অর্থাৎ কি, বীজ দুটির সমষ্টি ইন্টু x প্লাস বীজ দুটির গুণফল ইকুয়ালস টু 0। এইবার আমরা কি করব, এবার এখানে এটাকে সরল করব। দেখো, x² মাইনাস, এখানে -5 থাকছে আর এখানে প্লাসে মাইনাসে -7 হয়ে যাচ্ছে, ইন্টু x প্লাস, এবার এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে আমরা প্লাস পাবো, তাহলে এখানে +35 হচ্ছে, আর বাইরে প্লাস আছে তাহলে এটা প্লাসটা প্লাসই থাকবে, 35 = 0। এইবার আমরা এখানে -5 -7, যদি আমরা দেখতে পাচ্ছি এখানে 7টা বড় সংখ্যা, তাহলে 7 এর আগে যে চিহ্নটা হয় সেই চিহ্নটাই এখানে বসবে, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে 5 আর সাথে যোগ করলে 12, তাহলে কত আছে, -12 ব্র্যাকেটের বাইরে x
প্লাস 35 ইকুয়ালস টু 0। এরপর এখান থেকে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার, এবার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 12x প্লাস 35 ইকুয়ালস টু 0। এবার এই দ্বিঘাত সমীকরণটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস 35 ইকুয়ালস টু 0 এর সাথে তুলনা করে পাই তাহলে তুলনা করলে দেখো আমরা কি পাচ্ছি, এখানে এক্স স্কোয়ারের সহগ কত আছে, a আছে, আর এখানে এক্স স্কোয়ারের সহগ কত আছে, 1 আছে। সুতরাং আমরা কি বলতে পারি, a ইকুয়ালস টু 1, এবং এখানে এক্স এর সহগ কত আছে, b আছে, এখানে দেখো এক্স এর সহগ কত আছে, 12 আছে, তাহলে b ইকুয়ালস টু 12 বা 12। তাহলে আমরা আনসার পেয়ে গেলাম a ইকুয়ালস টু 1 এবং b ইকুয়ালস টু 12। পরের প্রশ্ন 4-2, একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 14, সমষ্টি বা যোগফল 14 এবং গুণফল 24 হলে দ্বিঘাত সমীকরণটি হবে। তো খুব সহজ, আমরা ঠিক আগের যে অঙ্কটা আমরা এক্ষুনি সমাধানটা করলাম, ওখানে যে সূত্রটা ব্যবহার করলাম সেই সূত্র ব্যবহার করেই আমরা এই অঙ্কটা করতে পারি। তাহলে এখানে লিখব নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হবে নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটির বা বীজদ্বয়ের সমষ্টি বা যোগফল ইন্টু এক্স প্লাস বীজ দুটির গুণফল ইকুয়ালস টু 0। এবার এখানে আমরা মানগুলো বসিয়ে দিই। তাহলে আমরা কি পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটির সমষ্টি কত এখানে দিয়েছে, 14 দিয়েছে, তাহলে 14 এক্স প্লাস বীজ দুটির গুণফল কত দিয়েছে, 24, তাহলে 24 ইকুয়ালস টু 0। তাহলে এটাই হচ্ছে উত্তর। আশা করছি বোঝাতে পেরেছি আমি। 3 নম্বর প্রশ্ন, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা তা নির্ণয় করো। কত টাকার বলতে এখানে বোঝানো হচ্ছে আসল, অর্থাৎ আমাদের এখানে আসল বার করতে হবে, আসলটা কত। তো এখানে আমরা আসলটাকে ধরে নিচ্ছি x টাকা, এখানে 5% সরল সুদের হার, আর মাসিক সুদ মানে 1 মাসের সুদ এখানে 1 টাকা। ঠিক আছে, তো আমরা যখন সূত্র ফেলে সূত্রর মাধ্যমে যখন আমরা সরল সুদ কষার অঙ্ক করি, সবসময় সেখানে যে সময়টা থাকে সেটা সবসময় বছরে থাকে। তো এখানে মাসিক সুদ দিয়েছে, সুতরাং এই মাসিক সুদটাকে তোমরা বছরের সুদে মানে বছরে কত টাকা সুদ হচ্ছে সেটা বার করে নাও, অথবা এই 1 মাসটাকে বছরে রূপান্তর করো। ঠিক আছে, দুটো উপায় আছে। তো 1 মাসে যদি 1 টাকা সুদ হয় তাহলে 12 মাসে 12 টাকা সুদ হবে, আর 12 মাস মানে হচ্ছে কি, 12 মাস মানে 1 বছর। ঠিক আছে, তোমরা দুটো উপায় করতে পারো। তো আমি এখানে যে মাসিক দিয়েছে তো এই মাসটাকে আমরা বছরে নিয়ে আসছি। ঠিক আছে, আমি এইভাবে করছি, বাট তোমাদের আমি আর একটা উপায় বলে দিলাম। 1 মাসের সুদ যদি 1 টাকা হয় তাহলে 12 মাসের সুদ 12 টাকা হবে। এটা যেহেতু সরল সুদ, তো সরল সুদের ক্ষেত্রে কি হয়, সুদ সবসময় একই থাকে। মানে 1 মাসের সুদ যদি 1 টাকা হয় তাহলে প্রতি মাসের সুদ 1 টাকাই হবে, সেখানে কিন্তু বাড়বে না। তো আমি এক্ষেত্রে ধরে নিচ্ছি, ধরি আসলের পরিমাণ মানে যেটা আমরা পি দিয়ে চিহ্নিত করি ইকুয়ালস টু এক্স টাকা, বার্ষিক সরল সুদের হার অর্থাৎ আর ইকুয়ালস টু 5%, সুদ অর্থাৎ আই ইকুয়ালস টু 1 টাকা, সময় অর্থাৎ টি ইকুয়ালস টু
1 মাস। এবার 1 মাস মানে মাসকে বছরে আনতে গেলে কি হয়, মাসের সংখ্যাকে 12 দিয়ে ভাগ করে দিতে হয়। ঠিক আছে, তাহলে এত বছর আমরা জানি, যেমন 12 মাস মানে 1 বছর। কি করে হলো, 12কে 12 দিয়ে ভাগ করলাম, 12 মাসকে যখন আমরা 12 দিয়ে ভাগ করব তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1 বছর পাবো। অর্থাৎ মাসের পরিমাণকে 12 দিয়ে ভাগ করলে আমরা বছরে পেয়ে যাব। তাই এখানে 1 মাস মানে তাহলে 1/12 বছর হবে। এবার আমরা সবকিছু তথ্য জানি, এবার আমরা এই সূত্রে ফেলে দেবো। আমরা জানি যে I ইকুয়ালস টু কি হয় সূত্র, PRT ডিভাইডেড বাই 100। এবার এইখানে আমরা মানগুলো বসিয়ে দেবো। তাহলে I এর মান কত, 1, T এর মান কত, x, R এর মান কত, 5। এখানে আমরা 5% লিখবো না, শুধুমাত্র 5 লিখবো। এই যে 5% মানে 5/100, তো এই 100টাই কিন্তু এখানে আছে, ইন্টু টি অর্থাৎ সময় 1/12। তাহলে একটা উপরে লিখবো আর এখানে নিচে 12 লিখবো। এবার দেখো এখানে আমাদের বার করতে হবে কি, x বার করতে হবে। ঠিক আছে, তো এখানে 5 আর 100 কেটে গেল, তাহলে আমরা এখান থেকে কি পেলাম, x এর সাথে 1 কে গুণ করলে x পাবো, বাই 20 সাথে 12 গুণ করলে 12 দুগুণে 24 হয়, আর একটা 0 হবে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি আসলো, x/240 ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x ইকুয়ালস টু 1 গুণ 240, অর্থাৎ এখানে কোনাকুনি বা আড়াআড়ি গুণ হলো, অর্থাৎ 240 টাকা। তাহলে আসলের পরিমাণ কত, 240 টাকা। তাহলে এটাই হচ্ছে উত্তর। 4 দাগের 4 নম্বর প্রশ্ন, 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? দেখো এই 400 টাকাটা হচ্ছে আসল টাকা অর্থাৎ পি, সময়টা এখানে বলে দিয়েছে 2 বছর অর্থাৎ টি এর মান 2 বছর, সমূল চক্রবৃদ্ধিকে আমরা বলে থাকি সুদাসন। তো সুদাসনের পরিমাণ যাকে আমরা এ দিয়ে চিহ্নিত করে থাকি, তো এর পরিমাণ হচ্ছে 441 টাকা। তাহলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার অর্থাৎ আর এর মান আমাদের এখানে বার করতে হবে। বন্ধুরা তোমরা যদি এই মানে চক্রবৃদ্ধি সুদের হারের ক্ষেত্রে, মানে যখন আমরা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক করি তখন সেখানে চক্রবৃদ্ধি সুদের হারের একটা শর্টকাট ফর্মুলা আছে। তোমরা যদি সেই শর্টকাট সরাসরি ফর্মুলাটা মনে রাখতে পারো তাহলে অঙ্কটা খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো সেই সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার অর্থাৎ আর ইকুয়ালস টু 100 a/p, এটাকে আমরা রুটের ভেতরে রাখবো। মানে এবার এখানে সময় যেটা থাকবে না সেটা এইখানে দিতে হবে, অর্থাৎ টি মূল। ঠিক আছে, টি এর মূল হচ্ছে এটা -1। এবার এখানে টি কত দিয়েছে, 2 বছর, তাহলে এখানে টি এর জায়গায় 2 বসিয়ে দেবো। এবার আমি এখানে এই ব্যাপারটা একটু বলে দিই তোমাদের। দেখো এই রকম করে যখন আমরা এখানে 2 লিখি তখন এটাকে আমরা বলি বর্গমূল। তো এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, অথবা শুধুমাত্র এই চিহ্নটা দেবো, এখানে 2 লিখবো না। তো 2 না লেখার অর্থ হচ্ছে এখানে আমি 2 লিখলাম না, এটার অর্থ কিন্তু এটাই। ঠিক আছে, বর্গমূল। কিন্তু 2 ছাড়া যদি অন্য কোনো সংখ্যা থাকে তাহলে সেটা কিন্তু আমাদের লিখতে হবে, এটাকে আমরা বলি ঘনমূল। ঠিক আছে, তো এই ব্যাপার। তো এখানে টি এর মূল। এবার আমরা এখানে লিখব 400 টাকা সমান সমান এখানে কি হচ্ছে, আসল বা মূলধন অর্থাৎ পি। এ যেটাকে আমরা বলি সবৃদ্ধি মূল। ঠিক আছে, এটাকে আমরা কি বলি, সবৃদ্ধি মূল বা সমূল চক্রবৃদ্ধি বা সুদ আসল। তো সবৃদ্ধি মূল এ ইকুয়ালস টু 441 টাকা, সময় অর্থাৎ টি ইকুয়ালস টু 2 বছর। এবার আমরা লিখে নেব, ধরি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার r%। তাহলে এবার আমরা কি লিখতে পারি, আর ইকুয়ালস টু, এবারে সূত্রে ফেলে দাও, 100 থার্ড ব্র্যাকেট
এবার এখানে আমরা তাহলে কি দেখতে পাচ্ছি, টি আছে, তাই তো? এখানে টি এর মান কত, 2। এবার মূলটা দেব, এখানে কত, a বাই পি, তাহলে a কত, 441 ডিভাইডেড বাই পি অর্থাৎ আসল 400 টাকা, -1। এইবার এখানে 2 এর অর্থ কি, আমি কি বলেছিলাম, বর্গমূল। তাহলে 441 এর বর্গমূল কত হয় তোমরা নিশ্চয়ই জানো, 441 এর বর্গমূল হয় 21 আর 400 এর বর্গমূল হয় 20, -1। এবার তুমি এখানে গুণ করে দাও 100 দিয়ে, 100 গুণ 21/20 মাইনাস 100 গুণ 1। এবার এখানে কেটে গেল, 5 × 100, তাহলে এখানে কত হচ্ছে, 5 × 1 = 5, 5 × 2 = 10, 105 মাইনাস 100 অর্থাৎ 5%। এখানে যে সুদের হারটা বেরোচ্ছে এটা কিন্তু শতকরাতে বেরোচ্ছে, ঠিক আছে? তাহলে এটা শতকরা, তাহলে আমরা আনসার পেয়ে গেলাম কত, 5%। পরের প্রশ্ন, দুজনের একটি অংশীদারি ব্যবসায়ে মোট লাভ হয় 1500 টাকা। তো এখানে মোট লাভের পরিমাণ দিয়ে দিয়েছে, ব্যবসায় দুজন অংশীদারি করছে, ঠিক আছে? একজন হচ্ছে রাজীব আর একজন হচ্ছে আফতাব। তো রাজীবের মূলধন মানে রাজীব যে টাকাটা ব্যবসায় নিয়োজিত করেছে সেই পরিমাণটা 6000 টাকা, আর লাভ করেছে 900 টাকা, অর্থাৎ লাভের পরিমাণ, রাজীবের লাভের পরিমাণ 900 টাকা। তাহলে আফতাবের মূলধন কত? আমরা সবাই এটা জানি যে অংশীদারি ব্যবসায় কি হয়, মূলধন অংশীদারগণ ব্যবসায় যেরকমভাবে তারা মূলধন দেবে, ব্যবসায় যে লাভ হবে লাভের থেকে তারা যখন টাকা লভ্যাংশ হিসেবে পাবে সেটা মূলধনের অনুপাতেই পাবে। যদি অন্যভাবে কোনো কিছু অঙ্কে উল্লেখ করা না থাকে তাহলে তোমাদের ধরে নিতে হবে যে মূলধনের অনুপাতেই লভ্যাংশ পাবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা প্রথমে লাভের অনুপাতটা বার করব, এবং লাভের অনুপাতটা বার করা সম্ভব এখানে, কারণ দুজনের ব্যবসা, তাতে মোট লাভ বলে দিয়েছে 1500 টাকা, আর তার মধ্যে একজনের লাভ দিয়ে দিয়েছে 900 টাকা, তাহলে বাকি যে লাভটা থাকবে সেটা অপরজন পাবে। যেমন এখানে রাজীব দিয়েছে, রাজীবের লাভের পরিমাণটা কত, 900 টাকা, মোট লাভ কত, 1500 টাকা, তাহলে অবশিষ্ট যে থাকছে 1500 মাইনাস 900 অর্থাৎ 600 টাকা, সেই 600 টাকা লাভ পাবে আফতাব। তাহলে দুজনের লাভের পরিমাণও আমাদের জানা হয়ে গেল। এবার তাহলে আমরা খুব সহজে অনুপাত বার করতে পারবো, তাই তো? তো অনুপাতটা বার করার পরে আমরা দেখব কত হচ্ছে এবং তার সাহায্যেই আমরা মূলধনটা বার করে নেব। তাহলে এবার অঙ্কটা করি। তাহলে সমাধান হচ্ছে, তাহলে এখানে আমরা লিখব আফতাবের লাভের পরিমাণ সমান সমান 1500 মাইনাস 900 এত টাকা, অর্থাৎ 600 টাকা। এবার যে 600 টাকা হয়, এবার তাহলে আমরা লিখব অতএব রাজীব ও আফতাবের লাভের অনুপাত, তাহলে রাজীবের হচ্ছে 900 টাকা আর আফতাবের হচ্ছে 600 টাকা। তাহলে দুটো করে 0 এখানে ক্যান্সেল হয়ে গেল, তাহলে 9:6। এবার যদি আমরা 3 দিয়ে কাটাকুটি করি তাহলে 3 × 3 = 9, 3 × 2 = 6 অর্থাৎ 3:2। তাহলে এই যে লাভের অনুপাতটা হলো, এই অনুপাতটাই হচ্ছে মূলধনের অনুপাত। অতএব রাজীব ও আফতাবের মূলধনের অনুপাত কত হবে, 3:2। এবার দেখো আমরা এখানে একটু পরিবর্তন করব। মূলধনের অনুপাত আমি জানি 3:2। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে রাজীব যদি 3 টাকা ব্যবসায় মূলধন হিসাবে নিয়োগ করে তাহলে সেখানে আফতাব 2 টাকা নিয়োজিত করছে,
কিন্তু রাজীব প্রকৃতপক্ষে তো 6,000 টাকা নিয়োজিত করছে, তাই এখানেই 3 থেকে আমি 6,000-এ নিয়ে আসবো। তাহলে 3-এর সাথে কত গুণ করলে 6,000 আসবে? খুব সহজ, 3-এর সাথে কত গুণ করলে 6,000 আসবে? তাই 6,000-কে 3 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কত পাবো? 2,000। অর্থাৎ 3-এর সাথে 2,000 গুণ করলে 6,000 পাবো। এবং যখন আমরা অনুপাতের এই একটা মানকে যখন 2,000 দিয়ে গুণ করবো, তখন অপর মানটাকেও 2,000 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি এখানে 2,000 দিয়ে গুণ করছি। এতে হবে কি দেখো, খুব সহজেই আমরা মূলধনটা পেয়ে যাব। তাহলে এখানে আসলো 6,000, এখানে আসলো 4,000। এবার তাহলে রাজীব পাচ্ছে, মানে রাজীব ব্যবসায় নিয়োজিত করেছে 6,000 টাকা, তাহলে আফতাব নিয়োজিত করেছে 4,000 টাকা। ঠিক আছে, তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম। অতএব আফতাবের মূলধন 4,000 টাকা। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। পরের প্রশ্ন 4-6, অঙ্কটা খুবই সহজ। বলছে স্কোয়ার রুট 72 থেকে কত বিয়োগ করলে স্কোয়ার রুট 32 হবে তা লিখি। তো আমরা ধরি x বিয়োগ করতে হবে, x বিয়োগ করতে হবে। তাহলে বলছে এইটা থেকে কত বিয়োগ করলে, সুতরাং আমি ধরে নিচ্ছি এটা থেকে x বিয়োগ করলে আমরা কত পাবো? রুট 32 পাবো, তাই তো? তাহলে এটাই হচ্ছে সমীকরণ। তাহলে প্রশ্ন অনুসারে এটা হচ্ছে। এবার এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, রুট 72। এবার রুট 32টাকে আমরা এদিকে নিয়ে চলে আসছি, আর এক্সটাকে আমরা এই দিকে রাখছি। তাহলে এক্সটা প্লাস হয়ে যাবে। এবার এখানে আমরা 72টাকে মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 2 দিয়ে যদি ভাগ করি 36 দুগুণে 72 হয়, 2 দিয়ে যদি ভাগ করি 18 দুগুণে 36 হয়, 2 দিয়ে ভাগ করি 9 আসবে, 3 দিয়ে যদি ভাগ করি এইটা আসছে। তাহলে দেখো 72কে আমরা কি লিখতে পারি? 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3। তাহলে এখানে লিখে দিই এটা। এবং এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এখানে সরাসরি আমরা এটা করতে পারি এইভাবে। তাহলে এখানে দেখো জোড়া জোড়া সংখ্যা কি আছে? দুটো 2 অর্থাৎ একটা 2 বর্গমূলের বাইরে বেরোবে, দুটো 3 অর্থাৎ একটা 3 বর্গমূলের বাইরে বেরোবে। তাহলে এই 2 এর জোড় নেই, তাই এই 2টা ভিতরে থাকবে। তাহলে কত হলো? 6√2। তাহলে রুট 72 এর অর্থ হচ্ছে 6 স্কোয়ার রুট 2 মাইনাস, একইভাবে আমরা 32কে করব। 2 দিয়ে ভাগ করো, 16 দুগুণে 32, 2 দিয়ে 8 দুগুণে 16, 2 দিয়ে 4 দুগুণে 8, এইটা। তাহলে কত আসলো? 2, 4টে 2, 5টা 2। এবার এটা হচ্ছে বর্গমূলের ভেতরে আছে, তাহলে দুটো অর্থাৎ দুটো 2 বাইরে বেরোবে আর একটা 2 ভিতরে থাকবে, অর্থাৎ 4√2। তাহলে রুট 32 জায়গায় লিখবো 4 স্কোয়ার রুট 2 ইকুয়ালস টু এক্স। তাহলে কি পাচ্ছি দেখো, 6টা স্কোয়ার রুট 2 থেকে যদি 4টে স্কোয়ার রুট 2 বাদ দিই, তাহলে আমরা পাবো 2খানা স্কোয়ার রুট 2 ইকুয়ালস টু এক্স। তাহলে এক্স এর মান কি পেলাম? 2 স্কোয়ার রুট 2। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। আমাদের এত বিয়োগ করতে হবে। বন্ধুরা 4-7 নম্বর প্রশ্নে বলা হচ্ছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন, নিরেট বলেছে এখানে, অর্ধগোলক এর আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। অর্থাৎ মানটা সমান। আমরা জানি কখনো আয়তন আর ক্ষেত্রফল সমান হতে পারে না, কারণ আয়তনের একক ঘন একক হয় আর ক্ষেত্রফলের একক বর্গ একক হয়। তো সুতরাং যেহেতু আয়তন এবং ক্ষেত্রফলের একক পৃথক বা আলাদা, তাই আয়তন আর ক্ষেত্রফল কখনোই একই হতে পারে না। যেমন ধরে নাও কোনো একটি ঘনবস্তুর আয়তন 200 সেন্টিমিটার কিউব অর্থাৎ ঘন সেন্টিমিটার, আর ওই ঘনবস্তুটার ক্ষেত্রফল ধরে নাও 200 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি মানের দিক থেকে আয়তন এবং ক্ষেত্রফল সমান, কিন্তু একক যেহেতু এদের আলাদা, তাই এই রাশি দুটো কিন্তু আমরা সমান বলতে পারি না। ঠিক আছে, তাহলে শুধুমাত্র সংখ্যাগতভাবে আমরা যদি বলি তাহলে এই দুটো মান সমান।
তো এটাকে আমরা বলছি সাংখ্যমান। এই সাংখ্যমান, আয়তনের সাংখ্যমান 200, এখানে ক্ষেত্রফলের সাংখ্যমান 200, তাই এই সাংখ্যমান সমান। তো এইরকমই নিরেট অর্ধগোলকের আয়তন এবং বক্র মানে সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান অর্ধগোলকটির ব্যাসার্ধ কত। তো আমরা এখানে কি করব, যে নিরেট অর্ধগোলকের কথা বলা হচ্ছে, এইরকম একটি অর্ধগোলক আছে, এই অর্ধগোলকটা নিরেট, ঠিক আছে। বাটি যেমন হয় ওটা কিন্তু ফাঁপা হয়, ঠিক আছে। একটা বাটি যদি হয় তাহলে ওটা কিন্তু ফাঁকা হয়, তা আমরা এরকম ফাঁপা নিচ্ছি না, আমরা হচ্ছে নিরেট নিচ্ছি। যেমন ধরে নাও তরমুজ যদি তুমি মাঝখান থেকে কেটে দাও তাহলে ওটা হলো নিরেট অর্ধগোলক। এখন এই অর্ধগোলকে এইটাকে আমরা বলছি ব্যাসার্ধ, এটা আমরা ধরে নিচ্ছি। এখন এই নিরেট অর্ধগোলকের কি হয়, নিরেট অর্ধগোলকের দুটো তল হয়, একটা হচ্ছে এই বক্রতল আর এইটা হচ্ছে সমতল। মানে তুমি যদি হাত দিয়ে স্পর্শ করো দেখবে সমান হবে এটা, তাহলে এটা হচ্ছে সমতল। তাহলে নিরেট অর্ধগোলকের এই দুটো তলের ক্ষেত্রফল যদি আমরা যোগ করি তখনই আমরা পাবো সমগ্রতল। এবং বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr²। আর এই যে সমতলটা দেখতে পাচ্ছ, এই সমতলটা হচ্ছে বৃত্তাকার, তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি, বৃত্তের ক্ষেত্রফল কত হয়, πr² হয়। তাহলে এখন 2πr² আর πr² যোগ করলে আমরা 3πr² পাই। এই 3πr² হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। এটা যদি তোমরা সরাসরি সূত্রটা মুখস্থ রাখো তাহলে সব থেকে সুবিধা হবে, সময় তোমাদের বেঁচে যাবে। আর আয়তনের সূত্র হচ্ছে 2/3πr³, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখবো এই যে 2πr³ এটা আর 2πr² প্লাস πr² অর্থাৎ 3πr², এই দুটো পরস্পর সমান, এবং সেখান থেকে আমরা আর এর মানটা বার করে নিতে পারবো। তাহলে আমরা এখানে ধরে নিই যে আরটা হচ্ছে নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ, যেটা আমাদের নির্ণয় করতে হবে। ধরি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ আর একক। প্রশ্নানুসারে তাহলে আমরা কি লিখতে পারি, আয়তন 2/3πr³ আর ক্ষেত্রফল 3πr², সমগ্রতলের ক্ষেত্রফল। এটা যদি ফাঁপা হতো তাহলে কিন্তু এই সমতলটা থাকতো না। যেমন একটা বাটির উপরের এই তলটা তো নেই, শুধুমাত্র এই তলটা আছে, তাই না, এটা তো ফাঁপা। তখন যদি বাটি হতো বা ফাঁপা যদি অর্ধগোলক হতো তাহলে সেখানে সমগ্রতল বলতে বোঝাচ্ছে এই 2πr²। কিন্তু যেহেতু এটা নিরেট তাই এখানে 2πr² এর সাথে এই πr² ক্ষেত্রফলটাও যুক্ত করতে হবে, এই জন্য এখানে 3πr² আসছে। এবার এখানে পাই আর পাই ক্যান্সেল হয়ে গেল, এখানে দুটো আর আছে, এখানে তিনটে আর আছে, তাই এখানে একটা আর থেকে যাবে ক্যান্সেল করার পরে। তাহলে এখানে থাকছে 2/3r = 3। এবার আমরা এখানে আড়াআড়ি গুণ করব, অথবা 2/3টাকে আমরা ডান দিকে নিয়ে যাব। ডান দিকে আগে থেকে 3 আছে, তাই এখানে 2/3টাকে যখন এদিকে নিয়ে আসবো তখন এই সংখ্যা দুটো কি হবে, উল্টে যাবে, অর্থাৎ 3/2 হবে। তাহলে আমরা কত পাচ্ছি, r = 9/2। 9/2 মানে 9 এর অর্ধেক, 9 এর অর্ধেক কত হয়, 4.5। তাহলে এত একক। তাহলে এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর, অর্ধগোলকটির ব্যাসার্ধ কত, 4.5 একক। পরের প্রশ্ন 4-8, x y² এর সাথে সরলভেদে আছে এবং y = 2a যখন x = a। তো এটা একটা মান দিয়ে দিয়েছে, y এর মান 2a যখন x = a। তাহলে x ও y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। দেখো খুব সহজ অঙ্ক, এটা হচ্ছে ভেদ থেকে দিয়েছে, তোমরা দেখো এটা আমরা কিভাবে করব। দেখো x ভেদ y² দিয়েছে, এবং তোমরা সবাই নিশ্চয়ই জানো এই ভেদের চিহ্নটা যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা অঙ্কটা করতে পারি না, একটাও স্টেপ আমরা করতে পারবো না। তাই এই ভেদের এই চিহ্নটা আমাদের তুলতে হবে। তো তুলতে গেলে আমাদের কি করতে হয়, আমাদের এখানে একটা ইকুয়ালস টু সিম্বল চলে আসে আর এখানে একটা ধ্রুবক চলে আসে, এটাকে আমরা বলি অশূন্য ভেদ ধ্রুবক। তো এই অশূন্য ভেদ ধ্রুবকটা আমাদের এখানে নির্ণয় করতে হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি x = ky², এটাই কিন্তু x আর y এর মধ্যে সম্পর্ক, কিন্তু এটাই কিন্তু উত্তর না, কারণ এখানে k এর একটা কিছু মান আছে, সেই মানটা আমাদের বার করতে হবে। বার করার পরে এই সমীকরণে আমি বসিয়ে দেবো k এর মানটা,
তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্কটা তৈরি হয়ে যাবে এবং সেটাই হবে উত্তর। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে কে এর মানটা বার করা। এখন এটা বার করবো কি করে? দেখো, ওয়াই এর মান দিয়ে দিয়েছে, এক্স এর মান দিয়ে দিয়েছে, এই মানটা আমি এখানে এই সমীকরণে বসিয়ে দেবো, বসিয়ে দিলে কে এর মানটা পেয়ে যাবো। এখন y ইকুয়ালস টু 2a এবং x ইকুয়ালস টু a 1 নং সমীকরণে বসিয়ে পাই আশা করছি এবার তোমরা হাতের লেখা বুঝতে পারছো। এরপরেও যদি তোমাদের একটু অসুবিধা হয় আমাকে অবশ্যই বলবে। তোমাদের যা যা অসুবিধা হয় ভিডিওতে অবশ্যই সেটা আমাকে কিন্তু বলবে, ঠিক আছে? আমি ইমপ্রুভ করার চেষ্টা করব। আমি তো এরকম ভিডিও বানাই না, তো আমি এখন নতুন এসেছি, সুতরাং এখানে আমার এক্সপিরিয়েন্স নিতে হবে, এক্সপিরিয়েন্স করতে হবে। তাই অবশ্যই তোমাদের সাজেশন খুব ইম্পর্টেন্ট আমার কাছে, ঠিক আছে? তো অবশ্যই বলবে। তো দেখো এখানে আমি মানটা বসিয়ে দেবো এবারে। তাহলে এক্স এর জায়গায় আমি কত বসাবো? এ বসাবো, ইকুয়ালস টু কে ইন্টু ওয়াই এর জায়গায় আমি বসাবো 2a, এটার হোল স্কোয়ার। এবার এখানে আমরা সমাধানটা করব। তাহলে এখানে হচ্ছে a আর এখানে কত হচ্ছে? কে ইন্টু 2 এর স্কোয়ার। দেখো 2a হোল স্কোয়ারের অর্থ হচ্ছে 2 স্কোয়ার a স্কোয়ার, ঠিক আছে? মাঝখানে গুণ আছে। এটা কিন্তু সূচকের একটা নিয়ম যে এ বি হোল টু দি পাওয়ার m এর অর্থ হচ্ছে এর পাওয়ারও m হবে, বি এর পাওয়ারও m হবে। এখানে সেইভাবেই করলাম, 2 এর পাওয়ার 2 ইন্টু এর পাওয়ার 2। তাহলে এখানে কত হচ্ছে? একটা এ এখান থেকে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখানে পাচ্ছি 1 আর এখানে পাচ্ছি 2 এর স্কোয়ার মানে 4 এ কে। তাহলে কে এর মান কত হবে? দেখো কেটাকে যদি এদিকে রাখি তাহলে 4 এটাকে এদিকে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কে এর মান পেয়ে গেলাম 1/4। এই মানটা এবার আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে আমাদের এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক। অতএব এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্কটি হলো x ইকুয়ালস টু 1/4a ইন্টু ওয়াই স্কোয়ার। এটা কোথা থেকে আসলো? 1 নম্বর সমীকরণটাকে ব্যবহার করে, ঠিক আছে? 1 নম্বর সমীকরণ আমি কে জায়গায় মানটা বসিয়ে দিই। 1 নং সমীকরণ ব্যবহার করি। তাহলে এখান থেকে কি পাচ্ছি? দেখো 4 এটার সাথে x গুণ করে দাও, তাহলে ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ারের সাথে 1 গুণ করে ওয়াই স্কোয়ার পাবো, ইকুয়ালস টু 4ax। তাহলে এটাই হলো সমীকরণ। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম। পরের প্রশ্ন 4 দাগের 9, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেন্টিমিটার এবং আয়তন 100 পাই ঘন সেন্টিমিটার। শঙ্কুটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত? এখানে দুটো রাশিরই একক দেখো সেন্টিমিটার দেওয়া আছে। এটা ঘন সেন্টিমিটার কেন? কারণ এটা হচ্ছে আয়তন, কিন্তু এখানে আছে তো সেন্টিমিটার, তো এখানে কোনো অসুবিধা নেই। অনেক সময় পরিমিতির অঙ্কতে একক পাল্টে দেয়, ওটা ভালো করে তোমরা লক্ষ্য করবে। তো এখানে এরকম একটি শঙ্কু আছে, শঙ্কু যেমন বরের টোপর অথবা বলতে পারো যে কলার মোচা, ঠিক আছে? তো এইরকম। তো এই শঙ্কুটার উচ্চতা অর্থাৎ এখান থেকে এতটা লম্ব উচ্চতা, এটার মান দিয়ে দিয়েছে 12। এইচ ইকুয়ালস টু কি? শঙ্কুর উচ্চতা ইকুয়ালস টু 12 সেন্টিমিটার। আর এখান থেকে এতটা হচ্ছে তার ব্যাসার্ধ, ঠিক আছে? ভূমির ব্যাসার্ধ। তার ইকুয়ালস টু শঙ্কুর ব্যাসার্ধ, সেটা আমরা ধরে নিচ্ছি, এটা আমরা ধরে নিচ্ছি কারণ এটা আমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে? এটা আমরা ধরে নিচ্ছি। এইবার আয়তনের মানটা এখানে দিয়ে দিয়েছে এবং যেহেতু আয়তনের মানটা দিয়ে দিয়েছে তাই এখান থেকে আমরা আয়তনটাই বার করব। তাতে কি হবে? তুমি বলবো আয়তন তো দিয়ে দিয়েছে, আয়তন বার করবো কেন? আসলে দেখো আমাদের এখানে একটা অজানা তথ্য বার করতে হবে, ব্যাসার্ধ বার করতে হবে। তো এই ব্যাসার্ধ বার করতে গেলে আমাদের দরকার একটা সমীকরণ, এবং সমীকরণ তখনই তৈরি হবে যখন আমরা কোনো একটা রাশির মান জানি দুভাবে, একটা হচ্ছে সংখ্যা দিয়ে
আর একটা হচ্ছে সূত্র দিয়ে। তখন এই সূত্র দিয়ে যে মানটা পাবো সেইটার সাথে সংখ্যা দিয়ে যে মানটা থাকবে সেই দুটোকে ইকুয়াল করে দেবো। তো এটা সংখ্যা দিয়ে মান, আর আমরা আয়তনের সূত্র জানি যে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এটা হচ্ছে সূত্রের মাধ্যমে আমরা আয়তন বার করব, আর এটা প্রকৃত আয়তন এখানে দিয়ে দিয়েছে। তাহলে এই আয়তনটা আর এই আয়তনটা দুটো তো একই জিনিস, ঠিক আছে। এই আয়তনটা কার? এই শঙ্কুর। আর এই শঙ্কুরই আয়তন 100 পাই, তাহলে বলতেই পারি 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়ালস টু 100 পাই। তাহলে ওখানে একটা সমীকরণ তৈরি হচ্ছে এবং ওই সমীকরণটাকে সমাধান করেই আমরা আর এর মানটা পেয়ে যাব। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে এবার আমরা লিখবো প্রশ্ন অনুসারে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়ালস টু 100 পাই। এবার আমরা এখানে পাই আর পাই এখানে ক্যান্সেল করে দেবো, আর এখানে এইচ এর মানটা যেটা 12 সেন্টিমিটার দিয়েছে এখানে বসিয়ে দেবো। তাহলে 1/3 ইন্টু আর স্কোয়ার ইন্টু 12 ইকুয়ালস টু 100। তাহলে এখানে 3 আর 12 কেটে গেল, 4 হলো। পরের বারে এখানে 4 আর 100 কেটে দেবো, 25। তাহলে কি পেলাম? আর স্কোয়ার ইকুয়ালস টু 25। নেক্সট স্টেপে লিখবো এই 25 স্কোয়ার, মানে এটাকে লিখতে পারি আমরা 5 এর স্কোয়ার। সুতরাং আর স্কোয়ার ইকুয়ালস টু যদি 5 স্কোয়ার হয় তাহলে আর ইকুয়ালস টু কত এখান থেকে লিখতে পারি 5 সেন্টিমিটার, এবং আরটা হচ্ছে ব্যাসার্ধ এবং সেটাই আমাদের বার করতে বলেছে। এইটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। পরের প্রশ্ন 4 দাগের 10 বলছে একটি লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার। দেখো পরিমিতির অঙ্ক আমি তোমাদের যেটা বলছি, পরিমিতির অঙ্ক যখনই তোমরা করবে অবশ্যই তোমাদের প্রতিটা জিনিসের সূত্র তোমাদের মনে রাখা উচিত, কারণ পরিমিতির অঙ্ক সূত্র ছাড়া হবে না। তাই খুব ভালো করে সূত্রগুলো তোমরা মুখস্থ করো। অবশ্যই ছবির মাধ্যমে কিন্তু সূত্রগুলো মুখস্থ রাখার চেষ্টা করবে, ঠিক আছে। তো সূত্রগুলো মুখস্থ করো, তারপর পরিমিতির অঙ্কগুলো দেখো, বুঝতেও পারবে, করতেও পারবে। তো এখানে একটা লম্ববৃত্তাকার চোঙ আছে, তার বক্রতল। দেখো চোঙের কিন্তু 3টে তল হয়, দুটো সমতল আর একটা বক্রতল। যেমন চোঙ মানে যেমন জলের ড্রাম অথবা তেলের ড্রাম, তোমরা সবাই নিশ্চয়ই দেখেছো। এইরকম চোঙ দেখতে হয়। তো এই চোঙটার এইটা হচ্ছে বক্রতল, ঠিক আছে, এটা হচ্ছে বাঁকা তল। তো এই বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি কত হয় 2 পাই আর এইচ, যেখানে আরটা কি এই ভূমিটার ব্যাসার্ধ। ভূমিটা হচ্ছে বৃত্তাকার, তাহলে তার একটা ব্যাসার্ধ থাকবে, এই আরটা হচ্ছে ব্যাসার্ধ, আর এইচটা কি এই চোঙটার উচ্চতা। তাহলে পার্শ্বতলের অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ, আর এইটা হচ্ছে সমতল আর এটা হচ্ছে সমতল, এটা হচ্ছে বৃত্তাকার মানে বৃত্তের আকারের, ঠিক আছে, অর্থাৎ পাই আর স্কয়ার এদের ক্ষেত্রফল হয়। তো আমাদের এটা লাগবে না এখানে, আমাদের শুধুমাত্র বলেছে এই বক্রতল বা বাঁকা তলটার ক্ষেত্রফল। তো যেহেতু বক্রতলটার ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 264 বর্গমিটার, এর অর্থ কি 2 পাই আর এইচ এর মান হচ্ছে 264। আর আয়তন অর্থাৎ এর ভিতরে কতটা জায়গা আছে, ভিতরে কতটা জায়গা আছে সেটা হচ্ছে তার আয়তন, এবং এই আয়তনের মান এখানে বলে দিয়েছে 924, আর আয়তনের সূত্র হয় পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ পাই আর স্কোয়ার এইচ এর মান 924 ঘনমিটারের সমান। সুতরাং এখান থেকে এই দুটো সমীকরণকে ব্যবহার করে আমি ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য বার করে নিতে পারবো। তো এখানে আমরা ধরে নিই, দেখো খুবই সহজ অঙ্ক এটা, কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, খুব ভালো করে প্র্যাকটিস করবে, এই ধরনের অঙ্ক পরীক্ষায় এসে থাকে। ধরি চোঙের ভূমির ব্যাসার্ধ এর দৈর্ঘ্য আর মিটার এবং উচ্চতা এইচ মিটার। তাহলে এবার প্রশ্ন অনুসারে লিখতে পারি চোঙের আয়তন, যাকে আমি ভি দিয়ে চিহ্নিত করছি, ইকুয়ালস টু কত, আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ
ইকুয়ালস টু 924 ঘন মিটার অর্থাৎ মিটার কিউব, এবং চোঙের বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ আমি এখানে এ দিয়ে চিহ্নিত করছি ইকুয়ালস টু 2 পাই আর এইচ, যেটা হচ্ছে 264 মিটার স্কোয়ারের সমান অর্থাৎ বর্গ মিটারের সমান। এবার আমরা কি করবো, ভি কে এ দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে। এখন ভি বাই এ ইকুয়ালস টু কত হবে, ভি এর মান কত 924, তাহলে 924 বাই এর মান কত 264। এইবার আমরা এখানে কি করব, ভি এর মানটা এখানে আমরা বসিয়ে দেবো। ভি এর মান কত, পাই আর স্কোয়ার এইচ, অবশ্যই এখানে তুমি একক লিখতে পারো, এটা এম কিউ আর এটা হচ্ছে এম স্কোয়ার, হ্যাঁ মিটার স্কোয়ার। তো পাই আর স্কোয়ার এইচ, আর ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2 পাই আর এইচ ইকুয়ালস টু, এখানে মিটার স্কোয়ার আর মিটার কিউ যদি ক্যান্সেল করো একটা মিটার থেকে যাবে, ঠিক আছে। তার মানে লাস্ট পর্যন্ত একক আসবে এখানে মিটার। এবার 924 ডিভাইডেড বাই 264, তোমরা এখানে ক্যান্সেলেশন করতে পারো, কিন্তু আমি করব না, পরিমিতির অঙ্ক সবসময় লাস্টের দিকে কাটাকুটি করবে, ওইটাই সব থেকে সুবিধা। তাহলে পাই পাই ক্যান্সেল হয়ে গেল, এখানে দুটো আর আছে, এখানে একটা আর আছে, তাহলে এখানে আরটা কি হলো, একটা আর ক্যান্সেল হলো, আর এখানে এইচ এইচ ক্যান্সেল হয়ে গেল, তাহলে উপরে একটা আর থাকছে, নিচে 2 থাকছে, ইকুয়ালস টু 924 বাই 264। এইবার এখানে দুইটা নিচে আছে আর এখানে এই নাম্বারটা নিচে আছে, তাহলে এখানে কাটাকুটি করতে পারি, 2 1 2, 3 2 6, 2 2 4, তাহলে আর ইকুয়ালস টু 924 বাই 132। এরপরও আমরা আরো কাটাকুটি করব, তো যদি 4 দিয়ে কাটো, 4 2 8, 1 3 4 12, 4 1 4, 4 3 4 12, 3 4 12। এবার যদি 11 দিয়ে কাটো, 3 11 33, 11 দিয়ে কাটলে 11 2 22, 11 1 11, আর 3 7 21, অর্থাৎ আর বা ভূমির ব্যাসার্ধের মান কত পেলাম, 7 মিটার, ঠিক আছে। এবার দেখো এখানে কি চেয়েছে, ভূমির ব্যাসার্ধই চেয়েছে, ঠিক আছে। অনেক সময় ব্যাস চাইতে পারে, ব্যাস যদি চায় তাহলে 14 মিটার হবে, ঠিক আছে, কারণ ব্যাস হয় ব্যাসার্ধের দ্বিগুণ। তো এখানে যেহেতু ব্যাসার্ধ চেয়েছে, তাহলে এটাই হচ্ছে উত্তর, 7 মিটার। পরের প্রশ্ন 4 দাগের 11, বলা হচ্ছে কোন PQR এর সমদ্বিখণ্ড QS অ্যাঙ্গেল SQR 35 ডিগ্রি এবং অ্যাঙ্গেল PRQ 32 ডিগ্রি হলে অ্যাঙ্গেল QSR এর মান নির্ণয় করো। দেখো বন্ধুরা, এই অঙ্কটা অসম্পূর্ণ অঙ্ক, এখানে কিছু একটু ঠিক নেই, সেটা তোমাকে আমি একটু যুক্তি দিয়ে বোঝাচ্ছি কেন অঙ্কটা ঠিক নেই। দেখো এখানে বলা হচ্ছে PQR এর সমদ্বিখণ্ড QS, তাহলে সবার প্রথমে আমি এই কোণটাকে আঁকবো এবং তারপর এই কোণের সমদ্বিখণ্ডক করব। তো এটা কি সমদ্বিখণ্ডক, অন্তঃসমদ্বিখণ্ডক না বহিঃসমদ্বিখণ্ডক, সেটা কিন্তু বলা নেই। তো আমি এখানে ধরে নিচ্ছি সমদ্বিখণ্ডক বলেছে মানে আমাকে ধরে নিতে হবে এটা অন্তঃসমদ্বিখণ্ডক, ঠিক আছে। তো আমি এখানে সাধারণত এটা অন্তঃসমদ্বিখণ্ডক ধরেই এটাকে করব। এরকম একটি কোণ আছে, কোণটা হচ্ছে কিউ কোণ, মাঝখানে এখানে বিন্দুটা কিউ দেখতে পাচ্ছি, তাহলে এটা কিউ কোণ, আর এখানে দুটো প্রান্তবিন্দু আমি এখানে দিচ্ছি পি আর আর, তাহলে এটা কি হলো PQR। এখন এই কোণটার সমদ্বিখণ্ডক আমাদের এখানে অঙ্কন করতে হবে। সমদ্বিখণ্ডক এবার আমরা অঙ্কন করি। সমদ্বিখণ্ডক মানে এই কোণটাকে সমান দুভাগে ভাগ করব, তাহলে আমি এইরকম একটা রেখা পাবো, সমান দুভাগে ভাগ করলে, অর্থাৎ এই কোণটার মান আর এই কোণটার মান কিন্তু সমান। এখানে বলেছে এস, এবার এই যে সমদ্বিখণ্ডকটা পেলাম এইটা হচ্ছে QS, সমদ্বিখণ্ডকটার নাম হচ্ছে QS, ধরুন আমি এখানে নাম দিলাম এস, এই বিন্দুটার নাম দিলাম এস দিলাম। তাহলে এখানে SQR, এই যে SQR, এই যে কোণটা আমরা দেখতে পাচ্ছি, এই কোণটার মান 35 ডিগ্রি, তাহলে এখানকার এই কোণটার মান হবে 35 ডিগ্রি, কারণ QSটা হচ্ছে এখানে সমদ্বিখণ্ডক। এবার বলছে PRQ 32 ডিগ্রি, তো PRQ অর্থাৎ এই তিনটে বিন্দু নিয়ে একটা কোণ তৈরি হবে, PRQ, তাহলে PR যুক্ত করতে হবে, তাহলে এরকম ভাবে আমি PR যুক্ত করলাম, এখানে যে কোণটা আছে সেটা যে PRQ কোণ, তাহলে এই কোণটার মান দিয়েছে 32 ডিগ্রি। এবার বলছে QSR এই কোণটার মান কত। এবার দেখো এখানেই প্রশ্নটা হয়ে যাচ্ছে অসম্পূর্ণ, এই কোণটার মান চেয়েছে। দেখো
এস বিন্দুটা আমি এখানে অঙ্কন করেছি বলে এই জায়গায় কোণটা আমরা এরকম কিছু একটা পাচ্ছি। ভেবে দেখো, এস বিন্দুটা তো এই রেখার উপর যে কোনো জায়গায় হতে পারে, তাহলে এস বিন্দুটা যদি এখানে হয় তাহলে কিউ এস আর মানে এই কোণটা, আর এটা হচ্ছে এই কোণটা। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এই কোণটা থেকে এই কোণটা বড়। এস বিন্দুটা এখানে হতে পারে, তাহলে যদি এখানে হয় তাহলে এই কোণটার মান আরো বড় হবে, তাই তো? তার মানে এখানে এস বিন্দুটা কোথায় আছে সেটার কোনো উল্লেখ কিন্তু এখানে নেই, শুধু বলে দিয়েছি কিউ এসটা হচ্ছে এই পি কিউ আর এর সমদ্বিখণ্ড। তো এইখানে এই অঙ্কটা কিন্তু ভুল হয়ে যায়। তো এখানে আমি তোমাদের অঙ্কটা একটু সঠিক করে তারপরে অঙ্কটাকে করাচ্ছি। এখানে অ্যাকচুয়ালি কি করতে হয়, অঙ্কটা এরকম দেওয়া উচিত, সেটা হলো এরকম যে এই এস বিন্দুটা মানে যে কিউ এস হবে, এই এস বিন্দুটা একটা বৃত্তের পরিধির উপরে থাকবে। মানে কি, তোমরা এটা নিশ্চয়ই সবাই জানো, আর যদি না জানো কোনো অসুবিধা নেই, তোমরা জানবে যে তিনটে অসমরেখ বিন্দু, এরকম যদি তিনটে অসমরেখ বিন্দু নিই, অসমরেখ বিন্দু মানে যে সমস্ত বিন্দু একটা রেখার মধ্যে থাকবে না, যেমন এই তিনটে বিন্দু যুক্ত করলে আমরা একটা রেখা পাচ্ছি না, এখানে দুটো রেখা পাচ্ছি, কিন্তু এই রেখার উপরে আমি বলতে পারি তিনটে বিন্দু আছে, তাহলে এই তিনটে বিন্দু এ বি সি এটা হচ্ছে সমরেখ বিন্দু, কিন্তু এখানে এই তিনটে বিন্দু সমরেখ নয়। তো তিনটে অসমরেখ বিন্দু যদি আমি এরকম নিয়ে নিই এ বি সি, তাহলে এই তিনটে অসমরেখ বিন্দু দিয়ে কিন্তু আমি একটাই মাত্র বৃত্ত আঁকতে পারবো। ঠিক আছে, একটা মাত্র বৃত্ত আঁকতে পারবো যার মধ্যে এই তিনটে বিন্দু থাকবে। এখানে দুটো না, তিনটে না, পাঁচটা না বৃত্ত হবে, এখানে একটাই বৃত্ত সম্ভব। তিনটে অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত আঁকা সম্ভব। তোমাদের ক্লাস 10 এটা সবার প্রথম উপপাদ্য, এটা তোমাদের মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়, পরীক্ষায় কিন্তু এটা আসবে না, কিন্তু এটা তোমাদের জেনে রাখতে হবে। তো তিনটে বিন্দু দিয়ে একটা যদি বৃত্ত আঁকা সম্ভব, তাহলে এইখানে আমি কি করব, প্রশ্নটা এরকম বানাবো যে পি কিউ আর এই তিনটে বিন্দুই একটি বৃত্তে অবস্থিত। অর্থাৎ এটা আমরা দেখতেই পাচ্ছি এই তিনটে বিন্দু অসমরেখ বিন্দু, তাহলে তিনটে যদি অসমরেখ বিন্দু হয় তাহলে এই তিনটে বিন্দু দিয়ে একটা বৃত্ত আঁকা যাবে, তাই তো? আমরা জানি একটা মাত্র বৃত্ত আঁকা যাবে, এইরকম একটি বৃত্ত হবে। এইবার বলে দিয়েছে যে কিউ এসটা হচ্ছে এই পি কিউ আর কোণের সমদ্বিখণ্ডক, তার মানে আমি এখানে সমদ্বিখণ্ডক একটা আঁকবো যেটা বৃত্তকে এস বিন্দুতে ছেদ করবে, এস বিন্দুতে বৃত্তকে ছেদ করবে। এইবার বলে দিয়েছে এস কিউ আর 35 ডিগ্রি, অর্থাৎ এস কিউ আর এই কোণটার মান 35 ডিগ্রি, পি আর কিউ 32 ডিগ্রি, তাহলে পি আর কিউ, তাহলে পি আর আমাদের যুক্ত করতে হবে, যুক্ত করলাম, এই কোণটার মান 32 ডিগ্রি, তাহলে কিউ এস আর, এইবার আমরা দেখতে পাচ্ছি কিউ এস আর অর্থাৎ এই কোণটার মান আমাদের বার করতে হবে। এইবার অঙ্কটা সম্পূর্ণ হলো। অর্থাৎ এখানে বৃত্তের কোনো উল্লেখ নেই, আমাদের এখানে বৃত্তের উল্লেখ করতে হবে, যে কোনো বৃত্তের উপর পি কিউ আর এমন ভাবে আছে যে পি কিউ আর কোণের সমদ্বিখণ্ডক কিউ এস, যেখানে এস বৃত্তের উপর অবস্থিত, এবং অ্যাঙ্গেল এস কিউ আর 35 ডিগ্রি, অ্যাঙ্গেল পি আর কিউ 32 ডিগ্রি হলে কিউ এস আর এর মান কত। দেখো অঙ্কটা আমরা এইভাবে করব, এই কোণটা যেহেতু 35 ডিগ্রি, তাহলে এই কোণটার মানও 35 ডিগ্রি হবে, কারণ কিউ এস হচ্ছে এখানে সমদ্বিখণ্ডক। এবার এই কোণটা যদি 35 ডিগ্রি হয়, তাহলে এবার এই কোণটার মান আমরা বার করব, কারণ এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি পি কিউ আর, এই ত্রিভুজের একটা কোণ 32 ডিগ্রি, এই পুরো সমগ্র কোণটার মান 70 ডিগ্রি, 35 প্লাস 35 70 ডিগ্রি, তাহলে 180 থেকে 70 আর 32-এর সমষ্টিকে বাদ দিয়ে দিলে আমরা এই কোণটার মান পেয়ে যাব, কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি বা যোগফল 180 ডিগ্রি হয়। তাহলে এই কোণটার মান পেয়ে গেলেই যেটা বেরোবে সেইটাই হবে এই কোণের মানের সমান, কারণ এই কোণটা আর এই কোণটাকে আমরা বলবো একই বৃত্তাংশস্থ কোণ। তাহলে এই কোণটার মান যা হবে এই কোণটার মান তাই হবে। দেখো একই বৃত্তাংশস্থ কোণ ব্যাপারটা কি, যদি এরকম বৃত্তের উপর কোনো দুটো বিন্দু নাও, এটাকে যুক্ত করো, তাহলে একটা জ্যা পাচ্ছ, ধরুন এটা এবি জ্যা। তো এই এবি জ্যা থেকে তুমি যতগুলো কোণ একই বৃত্তচাপের মধ্যে আঁকতে পারবে, ধরো এইটা হচ্ছে একটা বৃত্তচাপ, তো এই বৃত্তচাপের উপর তুমি যতগুলো কোণ আঁকবে, যেমন এইটা একটা কোণ, এটা একটা কোণ, যতগুলো কোণ আঁকবে সব কোণের মান কিন্তু সমান হবে। তো এই কোণটার মান এই কোণটার মান সমান হবে, এই কোণগুলোকে আমরা বলি একই বৃত্তাংশস্থ কোণ। তাহলে এখানে দেখতে পাচ্ছি কিউ আর, এইটা হচ্ছে জ্যা, এই জ্যায়ের দুই প্রান্ত বিন্দু থেকে
পরিধির উপর এই যে বৃত্তচাপটা দেখতে পাচ্ছ, এর উপর পি বিন্দুটাও আছে, এস বিন্দুটাও আছে। তাহলে পি বিন্দুতে একটা কোণ তৈরি হয়েছে আর এস বিন্দুতে আর একটা বৃত্তাংশস্থ কোণ তৈরি হয়েছে। এই দুটো কিন্তু এই কিউ আর এই দুটো বিন্দু দিয়েই সৃষ্টি হয়েছে। দেখো কিউ থেকে যাচ্ছে এস আর আর থেকে যাচ্ছে এস, আর এখানে কিউ থেকে যাচ্ছে পি, আর থেকে যাচ্ছে পি, অর্থাৎ এই দুটো বিন্দু দ্বারাই গঠিত হয়েছে। তো সুতরাং এই দুটো কোণকে আমরা বলবো বৃত্তাংশস্থ কোণ এবং এদের মান সমান হবে। যেহেতু এইটার মান আমাদের বার করতে হবে, তাই এটার মান যেটা হবে সেটাই হচ্ছে এটা হবে। ঠিক আছে, আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি ব্যাপারটা। তাহলে অঙ্কটাকে করি। তাহলে এখানে লিখবো, যেহেতু প্রথমে দেখাবো যে এই কোণটা 35 কেন। যেহেতু কিউএস হলো অ্যাঙ্গেল PQR এর সমদ্বিখণ্ডক বা অন্তঃসমদ্বিখণ্ডক, অতএব অ্যাঙ্গেল PQS ইকুয়ালস টু অ্যাঙ্গেল SQR। ঠিক আছে, অতএব যেহেতু SQR এর মান 35, তাই PQS এর মানও হবে 35 ইকুয়ালস টু 35 ডিগ্রি। কেন? যেহেতু অ্যাঙ্গেল SQR ইকুয়ালস টু 35 ডিগ্রি। এবার এই কোণটার মান দিয়েছে 32 ডিগ্রি, তাহলে এবার এই কোণটার মান কত হয় বার করব। অ্যাঙ্গেল QPR, অর্থাৎ এই কোণটার কথা আমি বলছি, QPR এই কোণটার মান হবে 180 ডিগ্রি মাইনাস এই সমগ্র কোণটা প্লাস এই কোণটা, এই দুটো কোণের যোগফলকে আমি বাদ দিয়ে দেবো 180 থেকে। অ্যাঙ্গেল PQS প্লাস অ্যাঙ্গেল SQR প্লাস অ্যাঙ্গেল PRQ, তিনটে কোণ কি করে আসলো? এই কোণটা প্লাস এই কোণটা প্লাস এই কোণটা, এই তিনটে কোণের যোগফলকে আমি বাদ দিয়ে দিচ্ছি 180 থেকে, তাহলে এটা পেয়ে যাচ্ছি। তাহলে 180 ডিগ্রি মাইনাস PQS 35 ডিগ্রি প্লাস SQR, অর্থাৎ SQR আর PQS দুটো তো সমান, তাহলে এখানেও 35 ডিগ্রি বসাবো, প্লাস PRQ দেখো PRQ 32 ডিগ্রি, তাহলে 32 ডিগ্রি বসাবো। তাহলে দেখো এখানে কত আসছে, 180 ডিগ্রি। 35 70, 70 আর 32, তার মানে হলো 102 ডিগ্রি, তার মানে বিয়োগ করে আসছে 78 ডিগ্রি। অর্থাৎ আমরা এখান থেকে পেলাম এই কোণটার মান 78 ডিগ্রি। তাহলে এখানকার এই কোণটার মানও কত হবে? 78 ডিগ্রি হবে। ঠিক আছে, 78 ডিগ্রি। এবার আমি লিখব অ্যাঙ্গেল QPR, অর্থাৎ এই কোণটা, এবং অ্যাঙ্গেল এই কোণটা QSR একই বৃত্তাংশস্থ কোণ, অতএব অ্যাঙ্গেল QPR এটা সমান হবে অ্যাঙ্গেল QSR এর সাথে। এবার যেহেতু QPR 78 ডিগ্রি, তাহলে QSR ও কত হবে? 78 ডিগ্রি। অতএব অ্যাঙ্গেল QSR ইকুয়ালস টু 78 ডিগ্রি। কেন? যেহেতু অ্যাঙ্গেল QPR ইকুয়ালস টু 78 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর, 78 ডিগ্রি। আমাদের QSR এর মানই চেয়েছে এখানে, QSR। 4 দাগের শেষ প্রশ্ন, একটি বৃত্তের দুটি জ্যা AB এবং AC পরস্পর লম্ব। একটা বৃত্ত আছে, তার দুটো জ্যা AB আর AC। দেখো এই দুটো জ্যারই কিন্তু একটা সাধারণ বিন্দু আছে A, অর্থাৎ A বিন্দু থেকে আমরা দুটো জ্যা অঙ্কন করব যারা পরস্পর লম্ব, আর যে বিন্দুটা সাধারণ বিন্দু সেই বিন্দুতেই তাহলে সমকোণ তৈরি হবে। তাহলে এই বিন্দুতে একটা সমকোণ আছে। এবার বলছি AB এর মান 4 সেন্টিমিটার, AC এর মান 3 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধ কত? খুবই সহজ অঙ্ক, প্রচন্ড সহজ। তাহলে এখানে একটা বৃত্ত অঙ্কন করো প্রথমে। তাহলে এরকম একটি বৃত্ত আছে, তো এই বৃত্তের আমি এখানে ধরে নিচ্ছি এটা হচ্ছে জ্যা AB, আর এই জ্যাটা ধরে নাও AC। তাহলে এবার এই দুটো জ্যা পরস্পর কি বলেছে? লম্ব বলেছে, অর্থাৎ এই জায়গাটায় 90 ডিগ্রি কোণ হবে। এইবার আমাদের এখানে বার করতে হবে এই বৃত্তটার ব্যাসার্ধ কত।
ব্যাসার্ধ। এবার বন্ধুরা তোমরা এটা জেনে রাখবে, যখন তিনটে বিন্দু একটি বৃত্তের ভিতরে থাকবে এবং তার মধ্যে কোনো একটি বিন্দুতে যদি 90 ডিগ্রি কোণ তৈরি হয়, তখন সেই কোণটা হয়ে যায় অর্ধবৃত্তস্থ কোণ, এবং বাকি যে দুটো বিন্দু হয় সেই দুটো বিন্দুকে যুক্ত করে যে রেখাটা পাওয়া যায় সেই রেখাটা হয়ে যায় ওই বৃত্তের ব্যাস। আবারও বলছি, যদি তিনটে বিন্দু কোনো বৃত্তের উপর অবস্থিত হয়, যেমনটা এখানে দেখতে পাচ্ছি সি এ বি, এই তিনটে বিন্দুটি বৃত্তের উপর অবস্থিত হচ্ছে, এবং যদি এই তিনটে বিন্দুর মধ্যে কোনো একটি বিন্দুতে যদি 90 ডিগ্রি কোণ তৈরি হয়, যেমনটা এখানে দেখতে পাচ্ছি এই বিন্দুতে 90 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে, তাহলে এই কোণটাকে আমরা বলবো অর্ধবৃত্তস্থ কোণ। আর যদি অর্ধবৃত্তস্থ কোণ হয় তাহলে অপর যে দুটো বিন্দু আছে সেই দুটো বিন্দুকে যুক্ত করে যে রেখাটা পাওয়া যায় সেটাই হবে এই বৃত্তের ব্যাস, অর্থাৎ বিসি হবে বৃত্তের ব্যাস। তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত হবে সেটা আমরা বার করব পিথাগোরাসের সূত্র ব্যবহার করে, যেখানে এবির মাপটা তো এখানে বলেই দিয়েছে 4 সেন্টিমিটার, আর এসি মাপটা 3 সেন্টিমিটার বলে দিয়েছে, তাহলে এটা 5 সেন্টিমিটার হবে। 3 4 5 এই অনুপাতে কি হয়, সমকোণী ত্রিভুজ হয়, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ তাহলে এটা হচ্ছে 5 হবে। তাহলে ব্যাসটা হচ্ছে 5, তাহলে ব্যাসার্ধের অর্ধেক হয়, এটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে কত হবে 5/2 মানে 2.5 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে আনসার। তো আমরা এখানে করব, যেহেতু এ বি সি বৃত্তের উপর অবস্থিত এবং অ্যাঙ্গেল এ 90 ডিগ্রি, অতএব বিন্দু বি এবং বিন্দু সি, দুটো বিন্দু হলো বৃত্তের ব্যাসের দুটি প্রান্ত বিন্দু। দুটো প্রান্ত বিন্দু যদি হয় তাহলে বিসি হচ্ছে ব্যাস, অর্থাৎ বিসি হলো, বিসির উপরে একটা দাগ দিলাম, এর মানে বিসির দৈর্ঘ্য, ঠিক আছে, বিসির দৈর্ঘ্য হলো ব্যাসের দৈর্ঘ্য। তাহলে বিসির অর্ধেকটাই হবে ব্যাসার্ধ। এবার আমরা বিসির দৈর্ঘ্যটা বার করব, তাহলে বিসির দৈর্ঘ্য ইকুয়ালস টু কি হবে, আমরা পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগিয়ে তাহলে বলতে পারি, যেহেতু এটা অতিভুজ তাহলে অতিভুজের দৈর্ঘ্য বার করতে গেলে সবসময় লম্বের স্কোয়ার আর ভূমির স্কোয়ারকে যোগ করে বর্গমূল করতে হবে, ঠিক আছে, এটা তোমরা শর্টকাটে মনে রাখবে। তাহলে এত সেন্টিমিটার, তাহলে আমরা কত পাচ্ছি 9 + 16 সেন্টিমিটার, অর্থাৎ 25 এর বর্গমূল মানে হচ্ছে 5 সেন্টিমিটার। অতএব ব্যাসার্ধ ইকুয়ালস টু বিসি এর অর্ধেক হবে, অর্থাৎ 5/2 সেন্টিমিটার মানে হচ্ছে 2.5 সেন্টিমিটার। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর।